সাকিবের বিকল্প আমাদের টিমে এখনো নাই সত্যিকার অর্থে। সাকিব যদি বাংলাদেশ টিমে আসে টিমের চেহারা অন্যরকম হয়ে যাবে। আমার মনে হয় যে লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় মাথার প্রবলেম। আমি তো মনে করি পলিটিক্যাল ব্যাপার যদি ইস্যু যদি না থাকে অ্যাজ এ প্লেয়ার, সাকিবের বিকল্প আমাদের টিমে এখনো নাই সত্যিকার অর্থে। আপনি যদি দেখেন যে একটা যদি এখানে 4 ওভারের বোলার যদি সাকিবের মতো বোলার থাকতো, অপোনেন্টের জন্য একটা প্রেশার, সাদাতে আপনি উপরে যে কোনো জায়গায় আপনি ব্যাটিং করাতে পারতেন, একদম মাল্টি স্কিল প্লেয়ার। তো আমি মনে করি সাকিব এখনও আমাদের টিমে অপরিহার্য একজন খেলোয়াড় এবং সে তো প্রমাণও করেছে সেই লিগে জিএসএল এ। তো আমার মনে হয় যে যদি পলিটিক্যাল প্রবলেমগুলো যদি সলভ করা যায়, আমি মনে করি যে ক্রিকেট বোর্ডের উচিত যত শীঘ্রই তাকে নিয়ে আসা এবং আমাদের টিমের একটা লিডারশিপ দরকার। আমার কাছে মনে হয় যে সাদাতে লিডারশিপ দরকার। আমরা তো শুধু সাকিব খেলোয়াড় হিসেবে দেখছি, এই টিমের মধ্যে ম্যাক্সিমাম একই বয়সী খেলোয়াড় আছে, যার জন্য হয়তো ইন্টারনাল কিছু প্রবলেম দেখা দিচ্ছে। আমার কাছে মনে হয় যে এই ক্যাপ্টেন হবে না, ও ক্যাপ্টেন হবে, এর প্রবলেম ওর প্রবলেম। যখন একজন সিনিয়র থাকে না, সবার মধ্যে সিনিয়র, দেখবেন সবাই তাকে ফলো করে লাইক পিরামিডের মতো। একটা সময় আমি বলি আপনার মাশরাফি যখন ক্যাপ্টেন্সি করেছে, তখন কিন্তু মাশরাফির আন্ডারে কিন্তু তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই কিন্তু তার জুনিয়র ছিল। তো লিডারশিপ ক্যাপ্টেন্সি করাটা খুব সহজ হয়ে যায়। একই সমতুল্য বয়সী হলে তখন প্রবলেম হয়। তো আমার মনে হয় যে তারা ক্যাপ্টেন হিসেবে ভালো, বাট আমি মনে করি যে সাকিব যদি বাংলাদেশ টিমে আসে টিমের চেহারা অন্যরকম হয়ে যাবে। সাকিবের বিকল্প হিসেবে আমরা যাকে চিন্তা করি মেহেদী হাসান মিরাজ, সেই মিরাজ কি টি-20 11-এ বা টি-20 স্কোয়াডে রাখা দরকার আছে, বা মিরাজ কি শুধু ওয়ান ডে টেস্ট খেললে হয় কি? দেন সাকিব আর মিরাজ, আপনি যে বললেন বিকল্প বললেন, ওয়ার্ল্ড ক্রিকেটে আপনি বলেন তো আমি মিরাজ না মিরাজকে আমি ছোট করব না। মিরাজ আমাদের দেশের খেলোয়াড়, বড় খেলোয়াড়, কিন্তু সাকিব এবং মিরাজকে যদি কম্পেয়ার করা যায়, আপনি যদি বিদেশি যে কোনো প্লেয়ারকে বলেন, ধরেন 100টা প্লেয়ারকে, অনেকে হয়তো মিরাজের নামটা নাও বলতে পারে, কিন্তু সাকিবের নামটা জানে না এমন কোনো অর্গানাইজারও নাই মনে হয় যে সাকিবের নামটা জানে না। তো ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে, পারফরমেন্সের ব্যাপার আছে। একটা প্লেয়ার এত বছর ধরে আইপিএল খেলছে, সিপিএল খেলছে, এত কিছু খেলছে, আপনি মানে সহজে সাকিবের সাথে কম্পেয়ার করাটা আমার মনে হয় ঠিক হবে না। সাকিবের জায়গায় আছে আমার কাছে মনে হয়। এই জায়গাটাতে আর কি মানে সাকিবের না থাকাটা দলের প্রভাবটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার। এখন মানে এরকম একটা অলরাউন্ডার সাকিব তৈরি করা সম্ভব না, বাট বিকল্প একটা অলরাউন্ডার তৈরি করা হবে হচ্ছে। আপনার মতে এই বিকল্প অলরাউন্ডারটা মানে কে হতে পারে, বা একাধিক অলরাউন্ডার দিয়ে এই জায়গাটা? আমার মনে হয় আমাদের লম্বা সময় ধরে আমাদের কোচিং স্টাফকে আমি দেখে আসছি যে আমাদের যেমন রিসাদ, আমি বলবো যে খুব ভালো ব্যাটিং করতে জানে, তানজিম সাকিব ভালো ব্যাটিং করতে জানে, শরীফুল পিছনে ব্যাটিং করে। আপনাকে দেখেন এটা জাস্ট ছোট্ট একটা বলি যে আমি শরীফুলকে আরও 5 বছর আগে ব্যাটিং করতে দেখেছি, 1 ওভারে 18 রান নিতে দেখেছি। সেই শরীফুল এখনও 10 নম্বর ব্যাটিং করে। আপনি যদি টি-20 ফরম্যাটে যদি দেখেন, জয়াসুরিয়া মিডল অর্ডারে একটা সময় ব্যাটিং করতো, ওপেনার হিসেবে সলিড ওপেনার হিসেবে তৈরি হয়ে বেরিয়েছে। আপনি অনেক খেলোয়াড় আছে যারা মিডল, অক্ষর প্যাটেলের কথা বলেন, জাদেজার কথা বলেন, যারা পরিণত ব্যাটসম্যান হয়ে গেছে এখন। তো কীভাবে পিছন দিককারা ব্যাটসম্যানকে কী করে বোলার থেকে অলরাউন্ডার বানিয়েছে। আমাদের দেশে শুধুমাত্র এই ইমপ্রুভমেন্টটা নাই, এটা কিন্তু শুধুমাত্র খেলোয়াড় না, খেলোয়াড়ের সাথে সাথে পিছনে যে ম্যানেজমেন্ট আছে, ধরেন লিটন দাস বা তামিম জুনিয়র, ইমন, তারা তো ব্যাটিংয়ে প্র্যাকটিস করবেই। পিছন দিককারা ব্যাটসম্যান 10, 11, 9, 8 যারা ব্যাটিং করে, তাদেরকে কি করে আরও অলরাউন্ডার বানানো যায়, সেই প্রকল্পগুলো আমার কাছে মনে হয় কখনো দেখি নাই। আমার কাছে মনে হয় যে দেখেন রিসাদ যেভাবে ব্যাটিং করতে পারে, লং হিটার, অনেক বড় বড় হিট করতে পারে, আমরা কি কখনো চিন্তা করেছি যে রিসাদকে দিয়ে মাঝে মাঝে আমরা নাম্বার 4, 5-এ নামাই দেবো, মারো ফ্লোটার? হ্যাঁ, মানে ওর যে মোমেন্টাম, ওর যে আছে, স্টাইল আছে। সাকিবের কথা যদি বলি, তানজিম সাকিবের কথা বলি, সাকিব কিন্তু 30-40 রান মাঝে মাঝে অনেক সময় দেখা গেছে সলিড ব্যাটিং করেছে। কখনো কি আমি তানজিম সাকিবকে কি কখনো চিন্তা করেছি যে না আমি ব্রেন স্ট্রোকের মতো চিন্তা করবো যে না ওকে ওইরকম বানাবো? বোলিং তো করেই, সাথে ব্যাটিংয়েও ওকে আমি লাস্ট 6 মাসে আপনি বলতে পারবেন যে 1 বছরের ইমপ্রুভমেন্ট, রিশাদের ইমপ্রুভমেন্ট, শরীফুলের ইমপ্রুভমেন্ট 1 বছরে। বিকজ আপনি আসছেন নতুন একভাবে, যাওয়ার সময় তো একটা আপনি সিল নিয়ে যাবে যে না আমি আসছি বোলার হিসেবে, যাওয়ার সময় আমি অলরাউন্ডার হয়ে বেরিয়েছি। তো যেটা বিদেশে যেগুলো হয়, অক্ষর প্যাটেল, জাদেজা বলেন, অনেক বড় বড় গ্রেট প্লেয়ার, আপনি যদি দেখেন যে অনেকে শুধু ওয়াসিম আকরাম বোলার হিসেবে আসছে, অলরাউন্ডার হয়ে বেরিয়েছে। বাট এটা শুধুমাত্র প্লেয়ারের ভিউ না, সাথে সাথে ম্যানেজমেন্টকেও চিন্তা করতে হবে যে না আমি 1 বছর 1.5 বছরের মধ্যে আমি ব্যাটিং কোচের কাজ কি, ব্যাটিং কোচের তো যে ভালো সে তো আছেই, সাথে আমি যারা ব্যাটিং করতে জানে না তাদেরকে আমি আরও স্টাইল করবো। আমি কিন্তু কোনো কোচকে আমি দায়ী করছি না, ওভারঅল কনসেপ্ট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জায়গাকে আমাদের ডেভেলপ করতে হবে। আমার মনে হয় যে আমাদের এই শর্টেজ আছে, আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে, কিন্তু আমরা অলরাউন্ডার বানাতে পারছি না।
লিটনের প্রবলেমটা আসলে কোন জায়গায়, তার রানের ফেরাটা কতখানি স্বস্তি দেয়? আমার মনে হয় যে লিটন তো অসাধারণ স্কিলফুল প্লেয়ার, বাট সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার মনে হয় মাথার প্রবলেম। আপনি যদি দেখেন ও ব্যাটিং খুব ভালো করতে পারে। আমরা যখন একটা ব্যাটিং দেখি, যে লাস্টে যখন কালকে ব্যাটিং করছে, দেখলে ভালো লাগে, কি সুন্দর ফ্লুয়েন্ট খেলছে, এমনকি বিভিন্ন সময় বিভিন্ন ইনিংস দেখা গেছে। বাট একটা প্লেয়ার একটা বড় টিমের সাথে যখন 70 রান করতে পারে, 100 রান করতে পারে, সে কেন ধারাবাহিক হতে পারে না? তো ধারাবাহিক না হওয়ার পিছনে আছে ব্রেন, যে আমি ব্রেন বলতে পারছি যে কোন সময় কোন বলটাকে মারবো, কোন সময় কোন বলটাকে মারবো না, ক্যালকুলেশন, শর্ট সিলেকশন, এগুলো তো আসবে আপনার ব্রেন থেকে। তো আপনি একটা প্লেয়ার শুভমান গিল রানের পর রান করে যাচ্ছে, অথচ লিটন দাস 10 বছর আগে থেকে খেলছে, 10 বছর আগে কিন্তু 60-70 রান করেছে বড় বড় টিমের সাথে, এখন কেন পারছে না? তো আপনি সুইপ খেলতে পারে, রিভার সুইপ পারে, পুল খেলতে পারে, হুক খেলতে পারে, শুধুমাত্র দুইটা প্লেয়ারের মধ্যে পার্থক্য যে আমি কতখানি মেধাটা ইউজ করতে পারছি ওখানে। আপনি নর্মালি একটা ব্যবসায়িকের মতো, কোন সময় আপনি কম মূল্যে কিনবেন, কোন সময় বেশি দামে কিনবেন, একটা ব্যবসায়িক যেভাবে চিন্তা করে। অনেক ব্যবসায়িক আছে দেখবেন যে কোনো সময় ধরা খেয়ে যায়, আবার কোনো ভালো ভালো ব্যবসায়িক কোনো দিনই ওরা মানে আপনি লস করে না, বিকজ সেই ব্যবসাটাকে খুব ভালো মতো মানে পিক করতে পারে। তো লিটন দাসের আমার কাছে মনে হয় ওই জায়গাতে একটু প্রবলেম আছে, যেটা আমার কাছে মনে হয় মোটিভেশনাল বলেন, নিজেকে চিন্তা করতে হবে যে আমি কেন আমি মিস করছি। বাট গ্রেট প্লেয়ার, আমার কাছে গুড প্লেয়ার মনে হয়, বাট ওর নিজেকে নিজে অনেক নিচে নিয়ে গেছে। 10 বছর আমার মনে হয় যে 50% ও দেয় নাই। ইয়েস, আপনি যদি দেখেন যে উপরে কিন্তু রান করে নাই, স্লো রান রেট ছিল, তারপরেও নর্মাল ক্রিকেট খেলে কিন্তু আপনি আলটিমেটলি 180+ কাছাকাছি করেছেন। তো সব কিছু মিলে আমার মনে হয় যে এই ম্যাচটা আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারকে কনফিডেন্স দেবে। সেকেন্ড হচ্ছে যে টিমকে কনফিডেন্স দেবে, এবং আমি মনে করি যে পরের ম্যাচটা যদি জিতে, রিল্যাক্স হওয়ার কিছু নাই। আমরা যেহেতু কনফিডেন্স অনেক লুজ করেছি, আমার কাছে মনে হয় যে পরবর্তী ম্যাচটা সিরিজটা জিতলে বাংলাদেশ টিমটা আবারও ওইভাবে কামব্যাক করবে, এবং পরবর্তী পাকিস্তানের সাথে যে খেলাগুলো আছে আমি মনে করি তখন পাকিস্তানের জন্য একটা প্রেশার হবে যে না, শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে আসছে, দেন পাকিস্তানের উপরে একটা প্রেশার, এবং আমাদের প্লেয়াররাও ভালো খেলবে।